এই ভিডিওতে দেখব ভারতের সবথেকে সুন্দর সমুদ্র সৈকত, দেখব সমুদ্রের ঐশ্বর্য আর নেব অ্যাডভেঞ্চারের মজা। মাঝরাত থেকে কায়াকিং করেছিলাম, একাকী উপভোগ করেছিলাম লুকোনো একটা বিচ। এছাড়াও গভীর জঙ্গল, সামুদ্রিক প্রাণী, ক্রুজের দোলা, সুস্বাদু খাবার, একাধিক সমুদ্র সৈকত, আরও অনেক কিছু আছে। সকাল 7:30টার নটিকা ক্রুজ। এখন পোর্ট ব্লেয়ার থেকে যাচ্ছি হ্যাভলক। এর থেকে বেশিও কম টাকা ভাড়ার ক্রুজও আছে। এটা নিচের তলা, আমি ওপরের তলা নিয়েছিলাম কারণ ভিউ ভালো পাওয়া যায়, স্বাচ্ছন্দ্যও বেশি। 1800 টাকা ভাড়া, নিচের থেকে 200 টাকার মতো বেশি। ক্রুজ, গাড়ি, হোটেল সহ যাবতীয় বুকিং আমার ট্যুর অপারেটরই করে দিয়েছেন। ফ্লাইটের টিকিটও অনেকটা কম দামে করে দিয়েছেন। ট্রাভেল এজেন্সির নাম eTripto.in। এটা ওনাদের ফোন নাম্বার। ওয়েবসাইট ও অন্যান্য যোগাযোগ মাধ্যম এই ভিডিও ডেসক্রিপশনে দিয়েছি। এই ধরনের জাহাজগুলোয় স্থানীয় মানুষজন, মালপত্র, এমনকি গাড়িও বহন করা হয়। দেড় ঘন্টা পরে 9টা নাগাদ হ্যাভলকে পৌঁছালাম। হ্যাভলকের বর্তমান নাম স্বরাজ দ্বীপ। ক্রুজের নিচে থেকে লাগেজ নিয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। খুবই সুন্দর হোটেল। ভেতরে সুইমিং পুল, রেস্টুরেন্ট আছে, ঘর, বাথরুমের ব্যবস্থাও ভালো। আন্দামান ট্রিপে আমি 3 স্টার ক্যাটাগরির হোটেলে ছিলাম। ওয়াটার অ্যাক্টিভিটিস নিয়ে 6 দিনের সম্পূর্ণ প্যাকেজ ছিল 30,000 টাকার, ফ্লাইটের খরচ বাদে। তবে eTriptoর আন্দামান প্যাকেজ 19,000 টাকা থেকে শুরু। 6 দিনের কম থাকলে প্যাকেজ আরও কম টাকার হয়। হোটেল থেকে 2 মিনিটের হাঁটা পথে আছে গোবিন্দনগর বিচ। ভাবতেও পারিনি এত সুন্দর একটা জায়গা হোটেলের এত কাছে আছে। সবুজ গাছপালার পরে সাদা বালির সৈকত, তারপরে স্বচ্ছ সমুদ্র। সৈকতের একটু দূরে দূরে গাছপালার মধ্যে কয়েকটি হোটেল রিসর্ট আছে। শুধুমাত্র সেখানকার কয়েকজন পর্যটকই এখানে আসেন, বাইরের কোনো পর্যটক সচরাচর আসেন না। এখন কয়েকজন বিদেশি এসেছেন, স্নান করছেন, সানবাদ নিচ্ছেন। এরা স্থানীয়, হ্যাভলকের প্রায় সবাই বাঙালি। এখানে ক্যান্ডেল লাইট ডিনার হয়। পুরো জায়গাটাই অসম্ভব রোম্যান্টিক। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে মোট 836টি দ্বীপ আছে। তবে ভূবিজ্ঞানীদের মতে এখানকার পরিস্থিতি খুবই উদ্বেগজনক। সমুদ্রের জলস্তর বেড়ে দ্বীপপুঞ্জে ডুবে যেতে আর খুব বেশি সময় বাকি নেই। অনেক কটেজ দেখে এই রিসর্টের ভিতরে ঢুকলাম। অনেকটা জায়গা নিয়ে, খুব বড়। এরপর চললাম এলিফ্যান্টা বিচের উদ্দেশ্যে। ঘাটে এসে দেখলাম অনেক পর্যটক এসেছেন। এখান থেকে বোটে 15-20 মিনিটের মতো যেতে হবে। एलिफेंट बीच में सब वाटर एक्टिविटीज़ चल रहे हैं, ठीक है। वहाँ पर जो आपको 3 घंटे इंजॉय करने मिलते हैं, प्लस वहाँ पर आपका एक 500 स्क्वायर मीटर वाले पर एक्टिविटीज़ प्लेस बनाया गया है। 3 घंटा जैसे पूरा हो जाएगा, जिस बोट से जाओगे उसी बोट से आपको यहाँ वापस किया जाएगा। ये सारे जो भी एक्टिविटी देख रहे हैं, सारे एक्टिविटी जो है एलिफेंटा बीच पे होते हैं, जहाँ जा रहे हैं।
দূরে একটা লাইট হাউস রয়েছে। এইভাবে জলের মধ্যেই ওঠানামা করতে হয়। ওয়াটার অ্যাক্টিভিটিসের মধ্যে অনেক কিছু আছে। আমি বেছে নিয়েছি জেট স্কি, স্নর্কেলিং আর সি ওয়াকিং। এই সমস্ত কিছুই ট্যুর অপারেটরের মাধ্যমে বুক করে নিয়েছিলাম, তাতে খরচ অনেকটা কম হয়েছে। এরপর স্নর্কেলিং করতে নামলাম। আমি টিউবের একটা প্রান্ত ধরেছি, আরেকটা প্রান্তে একজন ধরে টেনে নিয়ে যাচ্ছেন। আন্দামানের বিখ্যাত প্রবাল, মাছ, জলজ উদ্ভিদ এইসব উনি চিনিয়ে দিচ্ছিলেন। যত এগোচ্ছি বৈচিত্র্য তত বাড়ছে। এখান থেকে সিওয়াকে যাই। নিজেদের ক্যামেরা ব্যবহার করতে দেয় না, তাই বিস্তারিতভাবে পুরোটা রেকর্ড করতে পারিনি। ৩,৫০০ টাকা খরচ। সাধারণ অ্যাকশন ক্যামেরা ৫০০ টাকা আর গোপ্রো নিলে ১,০০০ টাকা আরও দিতে হয়। বোটে করে সমুদ্রের একটু গভীরে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে নিচে নামতে হয়। যেহেতু একটু গভীর, তাই অল্প জায়গায় অনেক কিছু আছে। দশ ১৫ মিনিটের মতো জলের তলায় ছিলাম। ৩:৩০টার সময় ফেরার পথ ধরলাম। সূর্যের আলো এই সময় সোনালি রং নিচ্ছে। জঙ্গলের মধ্যে ট্রেক করেও এলিফ্যান্টা বিচ যাতায়াত করা যায়। আন্দামানের বিভিন্ন দ্বীপে এইভাবে জিনিসপত্র সরবরাহ করা হয়। প্রায় সব জিনিসই মূল ভূখণ্ড থেকে যায়। সূর্যাস্তের পরেও অনেকক্ষণ বসেছিলাম। সন্ধ্যাবেলায় এলাম অঞ্জুকোকো রেস্তোরাঁতে, আমার হোটেলের কাছেই। খুব সুন্দর পরিবেশ, খাবারের মানও খুব ভালো। আমি নিয়েছি চিলি স্কুইড। হোটেলের রাত্রির খাবার ছিল অসাধারণ, এত ভালো স্বাদ আশা করিনি। মাংসের পরিবর্তে মাছ নিয়েছিলাম, বড় বড় ৪-৫ টুকরো সামুদ্রিক মাছ দিয়েছেন। সব তরকারির পরিমাণই খুব বেশি। জলখাবারও ভালোই ছিল। প্রথমে এলাম কালাপাথর বিচে। সূর্যোদয়ের সময় এলে আরও ভালো হতো। অনেকে স্নান করছেন, অনেকে বসে আছেন, কেউ আরও একটু এগিয়ে ফাঁকাতে সমুদ্র উপভোগ করছেন।
নভেম্বরের মাঝামাঝি। দিনের বেলায় একটু গরম থাকলেও রাতে আরামদায়ক আবহাওয়াই পেয়েছি। ঘুরতে ঘুরতে হঠাৎ এনার সাথে দেখা হলো। ये सामने बैठा के बनाते हैं पेंसिल स्केच। देन ये जो है आपको फोटो टू स्केच लैंडस्केप के साथ आएगा। ये जो आइलैंड बैक साइड बना हुआ है ये आके नॉर्थ बे आइलैंड जो 20 रुपीज़ करेंसी के ऊपर रहता है, उस आइलैंड को हम लोग बैकग्राउंड में बना कर देते हैं। सर इसका आपको 500 भी है, 1000 भी है, आपको 2000 भी है। डिपेंड ऑफ शेडिंग, आउटलाइन शेडिंग एंड चारकोल डिटेल वर्क 3D। রাস্তার ওপরে টুকটাক খাবারের অনেক দোকান আছে। কয়েকজনের সাথে পরিচয় হলো। বেশিরভাগ বলতে কি স্যার, এখানে যারা সেটেলমেন্ট দিয়েছিল সবাই বাঙালি। ইনি খুব বড় বড় ডাব বিক্রি করছেন, 50 টাকা দাম। অনেকে স্কুটিতেও ঘুরে বেড়াচ্ছেন। 500 টাকা দৈনিক ভাড়াতে পাওয়া যায়। এছাড়া শেয়ার গাড়ি, বাস সবই পাওয়া যায়। এরপর এলাম পৃথিবী বিখ্যাত রাধানগর বিচে। 2004-এ টাইমস ম্যাগাজিন এশিয়ার সবথেকে সুন্দর সমুদ্র সৈকত বলে ঘোষিত করে, আর পৃথিবীর মধ্যে 7ম সুন্দর। প্রথমে প্রাচীন জঙ্গল, তারপরে সাদা বালি, এরপরে নীল সমুদ্র, আর তারও পরে নীল আকাশ। দূষণহীন আকাশে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। সৈকতের একাধিক জায়গাতেই ক্যামেরা রাখা আছে। রাধানগর স্নান করার জন্য আদর্শ জায়গা। এখানে প্রবাল নেই, সমুদ্র আস্তে আস্তে গভীর হয়েছে। সমুদ্রে ছোট ঢেউ, জলে কারেন্ট অল্প। তবে সমুদ্রে বেশি দূরে না যাওয়াই ভালো, সেটা বিপজ্জনক হতে পারে। স্বচ্ছ জলের কারিগরি দেখবার মতো। গাছপালার মধ্যে বসার অনেক জায়গা আছে। সৈকতের মধ্যে কয়েকটা সান লাউঞ্জার চেয়ার রাখা আছে। বিনামূল্যে যে কেউ এখানে বসতে বা শুতে পারেন। দুপুরের খাবার জন্য গেটের বাইরে গেলাম। সাধারণ মানের বেশ কয়েকটা হোটেল আছে। দাম স্বাদ মোটামুটি ঠিকঠাক। এবার ফিরে এসে ডান দিকের সমুদ্র বরাবর হাঁটা শুরু করলাম। বাঁদিকে গেলে তাজ রিসর্টের সৈকত পড়বে, আর ডান দিকে 1.5 কিলোমিটার গেলে পড়বে নীলস কোভ। কিছুটা যাওয়ার পর জঙ্গলের মধ্যে ঢুকে পড়লাম। অনেক উঁচু উঁচু গাছ। আন্দামানে 40% পাখি আর 60% স্তন্যপায়ী প্রাণী পৃথিবীর আর কোথাও দেখতে পাওয়া যায় না। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে 9টি ন্যাশনাল পার্ক, 96টি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আর 1টি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে। জঙ্গল থেকে বেরিয়ে আরও কিছুটা যাওয়ার পরে নীলস কোভে পৌঁছালাম। হাঁটতে হয় বলে কম মানুষই এদিকে আসেন, কিন্তু খুব সুন্দর জায়গা।
পাথরের ওপরে বসে এখানকার বিখ্যাত সূর্যাস্ত দেখছিলাম। আলো কমে গেলে ফেরার পথ ধরলাম, কিন্তু সৌন্দর্যের বিরাম নেই, বদলাতেই থাকলো। যখন গেটের কাছে এলাম তখন পুরো অন্ধকার হয়ে গেছে। হোটেলে ফিরে গেলাম। কিন্তু মাঝরাতে আবার বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি নাইট কায়াকিং করতে। জেটির কাছে একটা জায়গায় প্রথমে কিছুক্ষণ ট্রেনিং হলো, তারপর আমরা ঘাটে এলাম। আমাদের গ্রুপে 6টি কায়াক আর একজন ইনস্ট্রাক্টর রয়েছেন। রাতে ছাড়াও সারা দিনে বহু ধরনের কায়াকিং হয়, কিন্তু রাতে আসার উদ্দেশ্য হলো এখন বায়োলুমিনেসেন্স দেখা যাবে। কিছুটা গভীরে যাওয়ার পর দেখা গেল জলে একটু নাড়াচাড়া করতে স্ফুলিঙ্গের মতো প্রকাশ পেল। খুব অল্প কিন্তু অপার্থিব একটা দৃশ্য, তবে ক্যামেরাতে কিছুতেই নেওয়া গেল না। যতক্ষণ অন্ধকার ছিল ততক্ষণ মন ভরে দেখলাম। এরপর আমাদের নিয়ে চললেন খাঁড়ির দিকে। ইনস্ট্রাক্টর মাঝে মাঝেই আমাদের দেখে নিচ্ছিলেন সবাই এক জায়গায় ঠিকভাবে আছে কিনা। ম্যানগ্রোভের মধ্যে দিয়ে সংকীর্ণ খাড়িতে ঢুকলাম। এই ধরনের খাড়িগুলোতে সাধারণত কুমির থাকে। देखो धक्का लग गया। जैसे फॉर एग्जांपल मान लीजिए अगर हम कोई लैंड या ज़मीन अगर हम कोई खरीदते हैं तो उसे हम क्या करते हैं, पहले बाउंड्री करते हैं ना उसके सेफ्टी के लिए। उस तरह से ये जो नेचुरल प्रकृति ने जो आइलैंड को बनाया है, मैंग्रोव ट्री डाला है ना, ये उसका बाउंड्री के रूप पे काम करता है। ये সময় যত এগোচ্ছিল তত কায়াকগুলোর মধ্যে ধাক্কাধাক্কি নিয়ন্ত্রণে আসছিল। देख रहे हैं ना आप, ये इतनी स्ट्रांग है। ये रिजर्व फॉरेस्ट एरिया, हम लोग रिजर्व फॉरेस्ट एरिया में है। হাড়ি থেকে যখন বেরোলাম তখন সূর্যোদয় হচ্ছে, অপরূপ সৌন্দর্য। অগভীর জায়গাতেই কায়াকিং করেছি, ঢেউও ছিল না, ফলে কোনো সমস্যা হয়নি। পুরো কায়াকিংয়েই প্রতিটি মুহূর্ত আলাদা আলাদা চমক এনে দিয়েছে। ঘাটে এসে দেখলাম সকালের ব্যস্ততা শুরু হয়ে গেছে। হোটেলে ফিরে জলখাবার খেয়ে নিলাম। একটু পরে বেরোবো নীল আইল্যান্ডের উদ্দেশ্যে। গ্রিন ওশিয়ান 2-তে যাব। ভালোই, তবে নটিকা আরও ভালো ছিল। পরবর্তী পর্বে হবে নীল তথা শহীদ দ্বীপের গল্প।